দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া। তালিকায় আরও 14 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় মামলা, আসামি 3 শিক্ষক ও 1 কর্মচারী। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলা শুনানি শেষ, রায় 9 এপ্রিল। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে মৃত্যু বেড়ে 1250, অন্তত 20টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। এবারে পুরো আয়োজন। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন 15 ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠান। মন্ত্রিসভায় ঈদ উল ফিতরের ছুটি 1 দিন বাড়ানো হয়েছে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই রাজনীতিতে নামেন খালেদা জিয়া। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে জনতার মন জয় করেন দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রী। জীবন সায়ান্নেও শাসকের জুলুম তাকে সরাতে পারেনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে তাই রাষ্ট্র তাঁকে ভূষিত করল মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখের এইটার চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। 2 নম্বর হচ্ছে ফৌজদার ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দেওয়ার জন্য, যারা বীর উত্তম বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। এবছর স্বাধীনতা পুরস্কারের তালিকায় থাকা ব্যক্তিদের 7 জনই মরণোত্তর। খালেদা জিয়া ছাড়াও মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে বশির আহমেদ, সমাজসেবা ও জনসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও মাহেদিন চৌধুরী এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার। এবার বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, সংস্কৃতিতে হানিফ সংকেত, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, সমাজসেবা ও জনসেবায় মোহাম্মদ সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর এম এ রহিম ও অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। এছাড়াও ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিকেএসএফ, গণস্বাস্থ্য কেন্দ্র এবং SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ পাচ্ছে এবছরের স্বাধীনতা পুরস্কার। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানিয়েছেন, ঈদের আগে 18 মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে টানা 7 দিন থাকছে ঈদের ছুটি। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 একটানা 7 দিন ছুটি থাকছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর কবরস্থানে দাফন করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে। আত্মহত্যার চেষ্টাকারী কর্মচারী ফজলুর রহমান ও সমাজ কল্যাণ বিভাগের 3 শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত রুনার স্বামী। ঘটনার তদন্ত করছে পুলিশ। হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। কুষ্টিয়ায় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা বুধবার বিকেলে নিজ দপ্তরে ছুরিকাঘাতে নিহত হন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার ভোরে ইসলামিক বিশ্ববিদ্যালয় থানায় মামলা করেন নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান। মামলায় হাসপাতালে চিকিৎসাধীন কর্মচারী ফজলুর রহমান, সমাজ কল্যাণ বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। নিহত রুনা কুষ্টিয়া কোটবাড়ি এলাকায় বসবাস করতেন। তিনি 3 মেয়ে ও 1 ছেলে সহ 4 সন্তানের জননী। এরকম সন্ত্রাসী, এরকম অশিক্ষিত লোকদের পিয়নের চাকরি, ওই চা টানার চাকরি, ওই দারোয়ানের চাকরি যেন না দেওয়া হয়। বৃহস্পতিবার বাদ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার পর কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর কবরস্থানে রুনাকে দাফন করা হয়।
জানা যায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য আমির হামজা সহ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। সরকারের যে নিয়ম নীতি আছে রাষ্ট্রের, এটা যেন 100% কার্যকর করা হয়। যে অপরাধী তাকে ওই পরিমাণ শাস্তির আওতায় নিয়ে এসে দ্রুত সময়ের ভেতরে কার্যকর না করলে এটা আমাদের চোখে আবার দেখা লাগবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে যত প্রাপ্য সকল প্রাপ্য দ্রুত ব্যবস্থা আমরা করব। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন নিহতের সহকর্মী ও স্বজনরা। যেসব কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কল লিস্ট চেক করা হোক, আমি এটা চাই। কার নাম্বার থেকে ফোন গেছে যে ও ডিপার্টমেন্টে আসছে। এর আগে যে চেয়ারম্যান ছিল ওনার আমলে বা ওনারা যেভাবে ডিপার্টমেন্টে টাকা বুক করতেন, এই সাদিয়া ম্যাম আমাদের চেয়ারম্যান হওয়ার পর হচ্ছে ওনারা ওই সুযোগটা পাচ্ছিলেন না। ডিপার্টমেন্টের সব কিছু খরচ উনি নিয়ম দেখতেন, অনেস্টলি হচ্ছে উনি জাস্টিফাই করতেন হয়েছে কিনা। ঘটনাস্থল থেকে আমরা যে আলামতগুলো সেখানে ছিল, আমরা সিআইডি ক্রাইম সিনের সহায়তায় সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করেছি। প্রত্যক্ষদর্শীরা জানান আহত ফজলুর রহমান সমাজ কল্যাণ বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারী। সম্প্রতি তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়েছিল। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় 9 এপ্রিল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের এই তারিখ ঠিক করেছে। আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা প্রসিকিউশনের, আর আসামি পক্ষের আইনজীবীর দাবি বেকসুর খালাস পাবেন তারা। ঢাকা সহ সারা দেশে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সময়টা 2024 সালের 16 জুলাই। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়, ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। এরই এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। পতন হয় আওয়ামী লীগ সরকারের। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় তদন্তে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত 24 জুন 30 জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। 8 মাস ধরে চলে বিচারিক কার্যক্রম। বৃহস্পতিবার মামলার কার্যক্রম শেষ হওয়ায় রায়ের দিন ঘোষণা করে ট্রাইব্যুনাল। আগামী এপ্রিল মাসের 9 তারিখে এই দিন এই মামলার রায় ঘোষণা করবেন মর্মে আদালত আজকে ঘোষণা করেছেন। এই মামলাটায় আপনারা জানেন যে সর্বমোট 30 জন আসামি ছিল। আমরা সর্বমোট 25 জনের সাক্ষ্য গ্রহণ করেছি। আমরা আশা করছি যে এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি। আসামি পক্ষের আইনজীবীর দাবি, গুলির কারণে আবু সাঈদের মৃত্যু হয়নি। এছাড়া মামলাটি ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত কিনা তা নিয়েও সংশয় জানান তিনি। আসামিরা খালাস পাবেন বলে প্রত্যাশা তার। যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি স্বীকার করেছেন যে আবু সাঈদের গলা থেকে কোমর পর্যন্ত পরিহিত যে কালো রঙের টি শার্ট ছিল, সেই টি শার্টের জব্দকৃত অংশে কোনো ছিদ্র নাই। ফলে ইহা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে গুলির কারণে আবু সাঈদের মৃত্যু হয়নি। আমাদের প্রত্যাশা হলো এই 3 জন আসামি বেকসুর খালাস পাইবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ এই মামলায় মোট আসামি 30 জন। এর মধ্যে 24 জন আসামি পলাতক। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি ও জামাতের সাথে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এ সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন তিনি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে ঢাকা সফর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সফরের শেষ দিন বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠকে অংশ নেন তিনি। জামায়াতে ইসলামের 5 সদস্যের প্রতিনিধির সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন পল কাপুর। আলোচনা হয় বাণিজ্য, বিনিয়োগ, সংসদে বিরোধী দলের অংশগ্রহণ বিষয়ে। পরে দলটির নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় হওয়া চুক্তি পর্যালোচনা করবে জামায়াত। আমরা বলেছি জামাত কনস্ট্রাকটিভ কিন্তু খুব ভাইব্রেন্ট এবং স্ট্রং রোল আমরা প্লে করব। কিছুদিন আগে সরকারের সাথে যে একটা চুক্তি হয়েছে এখানে করার জন্য সেভাবে বলেছে। আমরা বলছি আমরা ডিটেলস এটাকে স্টাডি করব, করে যদি যেগুলো পজিটিভ আছে সেটার সাথে আমরা একমত হবো, আর যদি কিছু নেগেটিভ থাকে তাহলে সেটার ব্যাপারে আমরা অবশ্যই
অপোজ করব। এখন যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট আছে সেটা অনেকটা কনজেনিয়াল এবং পজিটিভ, তারা এখানে আরও বেশি ইনভেস্টমেন্ট করতে পারে, আমরা সেটার জন্য রিকোয়েস্ট করছি। এরপর পলকাপুরের সাথে বৈঠকে বসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। এ সময় দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়। আমাদের সঙ্গে বিবেচ্য বিষয় হচ্ছে যে আমরা ভবিষ্যতে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি হচ্ছে আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা, দ্বিতীয়ত আমাদের যে বৈদেশিক সম্পর্ক সেটা, এবং তৃতীয়ত আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সেটা, এই তিনটি বিষয়ে আমাদের আলোচনা। পরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এদিন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সাথে পল কাপুরের বৈঠকের কথা থাকলেও তা স্থগিত করা হয়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের 3 দেশে অবস্থিত অন্তত 20টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার দেশটির বিপ্লবী বাহিনী IRGC জানিয়েছে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে চালানো এসব হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। গেল 6 দিনে ইরানে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 1250। ষষ্ঠ দিনে গড়িয়েছে ইরানের বিরুদ্ধে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন। এতে ইরান জুড়ে এখন পর্যন্ত 7,000-এর বেশি মানুষ হতাহত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে তেহরান জুড়ে ব্যাপক বোমা বর্ষণ করে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। কেবল রাজধানী নয়, দিনভর দেশটির অন্যান্য শহর থেকেও সামরিক স্থাপনা ও রাজনৈতিক কেন্দ্রগুলোতে হামলার খবর পাওয়া গেছে। হামলা চালানো হয়েছে 2টি স্কুলেও। পাশাপাশি ইরানের কোম শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলার দাবি করেছে ওয়াশিংটন ও তেল আবিব। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যুদ্ধের দ্বিতীয় ধাপে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানো হবে। ইরানের পাশাপাশি হামলা চালানো হচ্ছে লেবাননেও। দেশটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 100 ছাড়িয়েছে। এদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবার কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অন্তত 20টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এছাড়া উপসাগরে একটি মার্কিন তেল ট্যাঙ্কারে হামলার দাবি করেছে তেহরান। এর আগে রাতভর ইসরায়েলের দিকে মিসাইল ছোড়ে ইরান। বুধবার শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর আগে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান সহ সামরিক সহযোগিতা পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। এদিকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় সেখানে প্রায় 20,000 নাবিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি অঞ্চলটিতে বিভিন্ন প্রমত্তরিতে আরো 15,000 যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ। বিএনপিকে ক্ষমতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নানা ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই জন্য বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও সাবেক উপদেষ্টা রিজওয়ান হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি তাঁর। আফটার অল দিস রিগিং, এই সমস্ত রিগিংয়ের পরে ব্যালট পেপারে আমাদের ঢুকতে না দেওয়ার পরেও আমরা হিউজ ভোট পেয়েছি, যেটা সম্মিলিতভাবে অলমোস্ট মোর দেন 40%। আর বাংলাদেশে 3টি সরকার 40%-এর কম ভোট পেয়ে সরকার গঠন করছে। ঠিক আছে, সেটা আমরা যে ভোট পাইছি এটাকেও যদি ধরে নিই, তাতে সরকার গঠন করার মতো ভোট আমরা পেয়েছি। সুতরাং আমরা এগুলো মাথায় রেখে প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার। নারীর ক্ষমতায়নের প্রথম শর্তই সহিংসতামুক্ত সমাজ গড়া, সেই সঙ্গে নারীদের নীতি নির্ধারণী পর্যায়ে অংশগ্রহণ থাকা জরুরি। এসব কথাই উঠে এসেছে অ্যাকশন এইড বাংলাদেশ এবং প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে। আলোচকরা বলেছেন, সমাজ এবং রাষ্ট্রে ভূমিকা রাখতে সকল বাধা উপেক্ষা করেই নারীদের এগিয়ে আসতে হবে। আপনারা
ফ্যামিলি পলিটিক্সের মাধ্যমেও। নারীর নেতৃত্ব ও সুরক্ষা বিষয়ক বিশেষ এই সংলাপের আয়োজন করে যৌথভাবে অ্যাকশনএইড বাংলাদেশ ও প্রথম আলো। আন্তর্জাতিক নারী দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া নারী প্রার্থী সহ আরও অনেকে। আমাদের প্রত্যাশা আপনাদের পাশে দাঁড়াবারও একটা আমাদের কমিটমেন্ট থাকে। আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীর নেতৃত্ব কম এবং শিশুর প্রতি সহিংসতা নিয়ে উদ্বেগ জানান অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। নির্বাচনে লড়াই করা নারী প্রার্থীদের পাশে থাকার কথা জানান বক্তারা। আমরা মনে করছি যে বাংলাদেশের সবচেয়ে সাহসী যে মানুষগুলোর মধ্যে এই নারী প্রার্থীরা, এই নারী ক্যান্ডিডেটরা। সংবাদপত্র হিসেবে আমরা নির্দিষ্টভাবে নারী প্রার্থীদের পক্ষে, বিশেষ কিছু প্রার্থীদের পক্ষে এটা আমরা সজাগ ছিলাম, সতর্ক ছিলাম। আমরা বিশেষভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। বক্তারা বলেন, নারীদের ঘরে বাইরে কাজ করার প্রস্তুতি নিতে হবে, সব বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। নারীদের হয়রানি করলে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে, না হলে বঞ্চিত হবে নারীরা। আমি মনে করি যে সরকারে নারীদেরকে যেতে হবে, রাজনৈতিক দলেও নারীদেরকে অনেক বেশি থাকতে হবে। শুধু নারীর বিষয় নিয়ে না, সকল বিষয় নিয়ে নারীর উপস্থিতি থাকতে হবে নীতি নির্ধারণে। এনি পারসন সে যেই লেভেলেরই হোক না কেন, সে যদি কোনো ধরনের সোশ্যাল বা সাইবার বুলিং করে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের থাকা জরুরি উল্লেখ করে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছে 52% নারী ভোটার। দলগুলো যারা নারীদেরকে মনোনয়ন দেয় না, যারা অর্গানিক নারী পলিটিশিয়ানদের জন্য কোনো জায়গা রাখে না, তাদেরকেও আপনারা ভোট দেবেন না। মনোনয়ন প্রক্রিয়া, দলের ভিতরে সিদ্ধান্ত গ্রহণ এবং রাষ্ট্রের যে নীতি নির্ধারণী পর্যায়ে, এই জায়গাগুলোতে নারীর উপস্থিতি কেমন, অ্যাকচুয়ালি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সংখ্যাটা কেমন। বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো নারীদের মনোনয়ন দিতে চায় না, অথচ নারীদের ভোট ঠিকই চায় তারা। এই অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন বলে মত দেন তারা। অনেক নারী নেত্রী আমাদের দেশে আছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশেই সঠিক শ্রম দিলে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে একথা জানিয়েছেন বক্তারা। অনুষ্ঠানে দেশের 3 জন সফল নারী উদ্যোক্তা তাদের সংগ্রাম ও সফলতার কথা তুলে ধরেছেন। মোটামুটি 7টা সেটে আমি জৈব সার উৎপাদন করি। প্রতি মাসে প্রায় 200 টনের মতো আমার সার উৎপাদন হয়, ভার্মি কম্পোস্ট এবং টাইকো কম্পোস্ট দিয়ে। এর পাশাপাশি আমরা একটা গরু খামার আছে, ছাগল, ভেড়া, হাঁস মুরগি, কবুতর এবং নিরাপদ সবজি নিয়ে কাজ করি। একটা সময় যার বেঁচে থাকাই ছিল সংগ্রাম, তার উদ্যোগে এখন 30 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। জীবনে কলেজে পা না রাখা রেশমা বৃহস্পতিবার রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এভাবেই তুলে ধরেন তার সংগ্রামের কথা। শুধু রেশমা না, অনুষ্ঠানে নিজেদের সংগ্রামের কথা তুলে ধরেন আরো 2 সফল নারী উদ্যোক্তা। তো আস্তে আস্তে যখন আমি এই বীজটাকে বিক্রি করা শুরু করি, তখন 2020 সালে আমি 200 মণ বীজ উৎপাদন করতে পারি। দেখা দেখি করে আমাদের ওখানে এখন সবাই উৎসাহ পেল এই বীজ করার জন্য। নিজেকে সব জায়গায় খাপ খাইয়ে নিতে হবে। কাজের সাথে জেনারেল কোনো সম্পর্ক নেই, যোগ্যতার সাথে জেনারেল কোনো সম্পর্ক নেই। সব কাজ সবাই করতে পারে। দেখাতে পেরেছি যে হ্যাঁ, আমি এই কাজগুলো করতে। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বলেন, স্বপ্ন বাস্তবায়নে বিদেশ নয়, দেশেই সঠিক শ্রম দিলে তা অর্জন করা সম্ভব। বাড়িতে থাকার কাজটাও যে কত বড় কাজ, সংসার দেখা, রান্না বান্না করা, ঘর পরিষ্কার করা, সবাইকে এনশিওর করা যে সবাই খাওয়ার জিনিস আছে, এইটাও যে কত বড় কাজ, সেটা তো কখনো স্বীকৃতি পায় না। অনুষ্ঠানে অন্য বক্তারা দেশ ও জাতির উন্নয়নে নারীদের অবদানের কথা তুলে ধরেন। তারা জানান, কাজ ও যোগ্যতায় জেন্ডার কোনো ইস্যু নয়। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। নেপালে জেনজি বিক্ষোভের পর প্রথম সাধারণ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে এই মুহূর্তে গণনা চলছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বিকেল 5টায়। পরে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রামপ্রসাদ ভান্ডারী জানিয়েছেন, এবার প্রায় 60% ভোট পড়েছে। নেপালের 3 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 1,90,00,000 মানুষ ভোট দিয়েছে। ভোটার তার 275 সদস্যের আইনসভার 165 জন সরাসরি এবং 110 জন সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হবে। নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী PK শর্মা ওলি।
এদিকে নারী এশিয়ান কাপে টিকে থাকার লড়াই আগামীকাল উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে হারায় দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই পিটার বাটলারের শীর্ষদের সামনে। মূল একাদশে আসতে পারে কিছু পরিবর্তন। লক্ষ্যটা যখন টিকে থাকার মনের জেদটাও বেশি। এএফসি এশিয়ান কাপে প্রথমবার খেলতে নেমে মন জয় করে নিয়েছে ঋতুপর্ণা আনিকারা। বাকি এখন পয়েন্টের। কিন্তু বাস্তবতাও যে বেশ কঠিন তা আবারও মনে করিয়ে দিলেন কোচ। গোল করার চেয়ে তা আটকানোটাই মূল চ্যালেঞ্জ। কোরিয়া কেমন দল, তাদের খেলার মান কেমন তা সবারই জানা। নিশ্চয়ই আমরা ধারণা করতে পারি ফলাফল কি হতে পারে। তাই বলে চেষ্টা করা যাবে না তা নয়। চীনের বিপক্ষে মেয়েরা যা খেলেছি তাতে আমি আত্মবিশ্বাসী কোরিয়ার বিপক্ষেও শেষ পর্যন্ত লড়ে যাবে। দলে কিছু পরিবর্তন আসবে, তবে একাদশ নিয়ে আমি এখনো ভাবছি। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে উত্তর কোরিয়া। এ নিয়ে তারা অংশ নিচ্ছে 11 বার। আসরে 3 বারে চ্যাম্পিয়নদের লক্ষ্য আগেভাগেই গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় পর্বে খেলা। উজবেকিস্তানের বিপক্ষে জয়ের পরই তাদের নিয়ে পরিকল্পনা শুরু হয় আমাদের। বি গ্রুপে থাকা বাকি 3 দলের চেয়ে বাংলাদেশ ভিন্ন দল। ড্র করলেই হবে, তবে আমাদের লক্ষ্য গোলের সংখ্যা বাড়ানো। সিডনির আবহাওয়া তথ্য অনুযায়ী ম্যাচ ডে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখনো রোদ কখনো বৃষ্টি, আবহাওয়ার লুকোচুরির মাঝে আরেকটি ম্যাচ খেলার প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ। পার্থের ম্যাচটি কি শুধুই নিয়ম রক্ষার হবে, নাকি নতুন কোনো স্বপ্ন পূরণে সিডনি যাবে আফিদা আনিকারা? তার ফয়সালা হবে কম ব্যাংকের এই সবুজ গালিচায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, সিডনি, অস্ট্রেলিয়া। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া। তালিকায় আরও 14 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় মামলা, আসামি 3 জন শিক্ষক ও 1 কর্মচারী। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার শুনানি শেষ, রায় 9 এপ্রিল। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে মৃত্যু বেড়ে 1250, অন্তত 20টি মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।